রাজনীতিতে চূড়ান্ত দফা এখনই করতে হবে, হিসাব ক্লিয়ার। বিএনপির জন্য কিছু বাকি রাখা যাবে না। তরুণ প্রজন্মের সিদ্ধান্ত এটাই, সাফ বার্তা। দর্শক, বিএনপি বলছে ঠিক আছে, এই জুলাই সনদ সংস্কারে এই বিষয়ে ঐক্যমত অমুক তমুক, আমরা আছি, আমরা করব, 2 বছরের মূল্য ঝুলিয়ে দেন, আমাদের আপত্তি নেই। কিন্তু না, যারা মূলত সংস্কারের গ্রাউন্ড তৈরি করেছে সেই নাহিদ ইসলামরা, তরুণ প্রজন্ম, তারা বলছে সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। এর মানে যা করার চূড়ান্ত দফা এখনই করতে হবে, এই অনু সরকারকে করতে হবে। নির্বাচিত সরকারের মূলা এটা মানুষ আর বিশ্বাস করে না, যে আমরা ক্ষমতা আসলে করব, পরবর্তী সরকার করব, এইসব ধান্দাবাজি আর চলবে না, এগুলো স্রেফ বাটপাই। অতীত থেকে অনেক শিক্ষা হয়েছে জাতির, 91 সবচেয়ে বড় শিক্ষা। 3 দলীয় রূপরেখা, সেটা কোথায়? তো পরবর্তী সরকার করবে এইসব হাবিজাবি কথা তরুণ প্রজন্ম মানবে না, যা করার এখনই করতে হবে। এটা হচ্ছে নাহিদ ইসলামদের কথা। অন দি আদার হ্যান্ড বিএনপি বলছে পার্লামেন্ট ছাড়া এটা করা যাবে না, সেটা করা যাবে। আরে কিসের পার্লামেন্ট? জনগণের উপর কোনো পার্লামেন্ট আছে? জনগণের চাওয়ার উপর কোনো চাওয়া আছে? আপনারা সাহস থাকলে বলেন যে গণভোটের মাধ্যমে করেন, কারণ পার্লামেন্টে অনেক বিষয় ডিসাইড করতে পারে না। যেমন সংবিধানের, পৃথিবীর বিভিন্ন দেশে আছে সংবিধানের কিছু কিছু বিষয় পার্লামেন্ট 2/3 তো দূরের কথা, টোটাল পার্লামেন্ট একমত হলে সংশোধন করতে পারে না। ওইটা সংশোধন করার জন্য গণভোট নিতে হয়। এর মানে কি? জনগণ হচ্ছে চূড়ান্ত পার্লামেন্ট, জনগণের উপর, জনগণ হচ্ছে শেষ পার্লামেন্ট। তা আপনি জনগণের কাছে যান, পার্লামেন্ট যেটা পারে না সেটা জনগণ গণভোটের মাধ্যমে পারে। অতএব সংবিধান সংশোধন বা সংস্কার, পার্লামেন্ট, নির্বাচিত সরকার, এইসব মূলা জনগণ খায় না, মূলা এখন গরুতে খায়। তাহলে কি করতে হবে? এই সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে ডিক্রি নিয়ে নানানভাবে করবে, সব দলের সাথে একমত পোষণ করে। যদি আপনারা বাড়াবাড়ি করেন, ঠিক আছে, যে জনগণের মতামত ছাড়া করা যাবে না, অথবা এইভাবে করলে সকাল সন্ধ্যা কেউ করতে পারবে, আরেকটা গণ অভ্যুত্থান হলে, আরেকটা গণ অভ্যুত্থান হলে, এটা আপনার চিন্তা করেন কেন? মানে আপনারা আকাম করবেন, এটা আগেই ধরে নিয়েছেন। এরপরে তাতেও যদি আপত্তি থাকে, ঠিক আছে, গণভোট দেন ভাই। একটা গণভোটের আন্ডারে অনেক কিছুর সমস্যার সমাধান হতে পারে। বিশেষ করে টোটাল জুলাই সনদটা রেডি করে সরকার নিজেদের মতো, তারপরে যদি ওটা গণভোটে পাঠায়, তাহলে তো আর কোনো কথা থাকে না। নাহিদ ইসলামদের বক্তব্য মূলত অনেকটা এরকম, যে যা করার এখনই করতে হবে, গণভোট দিয়ে করেন আর অর্ডিন্যান্সের মাধ্যমে করেন। পরবর্তী সরকার, পরবর্তী পার্লামেন্ট, নির্বাচিত সরকার, এইসব ধুনভুন কথা এগুলো চলবে না। চমৎকার একটা কথা। সংস্কারের কাজ নির্বাচিত সরকার হাতে ছেড়ে দেব না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক। তিনি বলেন, নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে, সনদের ভিত্তিতে সংসদ গঠিত হবে। এর মানে সংস্কার করবে নির্বাচিত সরকার, তা তো দূরের কথা। আরে ভাই, নির্বাচিত সরকার আসবেই তো সংস্কারের ভিত্তিতে। আগে ডিম না আগে মুরগি? মানে আগে আপনি সংস্কার না করলে তো নির্বাচনটাই হতে পারে না। নির্বাচন করতে হলেই তো নির্বাচিত সরকার আসতে হলেই তাকে সংস্কার লাগবে। তাহলে নির্বাচিত সরকার সংস্কার করবে কিভাবে? তাহলে কি আপনি কি মনে করেন হাসিনার আইনে আগের মতো নির্বাচন করবেন আর বাংলাদেশে এটা চলবে? কখনোই না। এই জন্যে সংস্কার আগে করতে হবে। আমাদের কথা বারবার আমরা মনে করিয়ে দিচ্ছি এবং বিভিন্ন আলোচনায় এটা বলছি, যাতে জনগণের মনস্পটে এটা গেঁথে যায়। সংস্কার করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে গেছে, হবে। স্থানীয় সরকার নির্বাচন হবে। জাতি দেখবে যে নির্বাচন কেমন হয়, বাংলাদেশে নির্বাচন কমিশন কি পারে, সেটা টেস্ট হবে, সেটার উপর গবেষণা হবে। ত্রুটি বিচ্ছুতিগুলো সংশোধন করে তারপরে আমরা যদি দেখি যে না, স্থানীয় সরকার নির্বাচনগুলো কাঙ্ক্ষিত মানে হচ্ছে, বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়েছে, সে হাসিনা আমলে নির্বাচন নেই, নির্বাচন কমিশন সরকার এখন পরিস্থিতি কন্ট্রোল করতে পারে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে, কেউ চাইলেও ভোট কারচুপি করতে পারে না, ভোট কারচুপির দিন শেষ, এটা যখন জাতি দেখবে, তখন জাতীয় নির্বাচন। এর মানে আপনি সংস্কার এবং সংস্কারের টেস্ট ছাড়া জাতীয় নির্বাচনই তো করতে পারবেন না। তাহলে নির্বাচিত সরকার এসে সংস্কারটা করবে, এই কথাটা তো উদ্ভট। অতএব অর্ডিন্যান্সের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। একটা জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন নাহিদ, বলেন জুলাই ঘোষণাপত্র যেন সরকারকে স্বাগত জানায়। দেখেন, জুলাই ঘোষণাপত্র এ বিষয়ে মোটামুটি ইখতিলাফ কেটেছে, কিন্তু জুলাই সনদের ইখতিলাফ কাটেনি। তবে 5 আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয় শুরু হতে হবে, এটা হবে না। জুলাই সনদ নিয়ে ঝামেলা চলবে। জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐক্যমত হয়েছে। বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়ে আমরা স্বাক্ষর করব। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে। তো জামাত যেটা বলছে, আইনি ভিত্তি না থাকলে তারা স্বাক্ষর করবে না, আর আইনি ভিত্তি নিশ্চিতের জন্য তারা প্রয়োজনে আদালতে মামলা করবে। অতএব জুলাই সনদ একটা ধনুফুনু সনদ হিসেবে রেখে দিবে, বিএনপি ক্ষমতায় আসলে ওটা অস্বীকার করবে না, এটা আইনি ভিত্তি নিশ্চিত করবে জামাত।
আইনি ভিত্তি দিতে হবে, এটা অস্বীকার করতে কেউ পারবে না, সেই বন্দোবস্ত নিশ্চিত করা হবে। চাঁদাবাজির বিষয়ে দেখেন, এখানে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র হলেই যে বাংলাদেশে সব সমস্যার সমাধান হয়ে গেছে তা না। জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে পারলে সমস্যার সমাধান হবে। আপনি যা ঘোষণা করে রেখে দিবেন না, এই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ছাড়া আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, তাও হবে না। চাঁদাবাজির বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনসিপি আহ্বায়ক। বলেন, জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অসাধুভাবে কাজ করতে চাইলে যেন প্রশাসন ব্যবস্থা নেয়, সে বিষয়ে আমরা বলে রেখেছি। আমরা আমাদের দলও এমন সিদ্ধান্ত নিয়েছি। বৈষম্য বিরোধীর নাম ভাঙিয়ে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, আমরা প্রশাসনকে এই বিষয়ে কঠোর হতে বলেছি। শুধু বৈষম্য বিরোধী নয়, কোনো রাজনৈতিক দলে যেন চাঁদাবাজি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেখেন, একটা বিষয়, চাঁদাবাজি সবাই কম বেশি করেছে, ধরা পড়েছে। একমাত্র জামাত ইসলামী যাদের গায়ে কোনো কাদা লাগেনি, উল্লেখ করার মতো, ব্লেম করার মতো কোনো ঘটনা ঘটায়নি। তো বোঝা গেল যে ক্ষমতা পেলে, অবাধ সুযোগ পেলে অনেকের চরিত্র ঠিক থাকে না। একমাত্র জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের ঠিক থাকে। এরা টাকার বস্তা পেলেও ধরে না, এদের হাতেই বাংলাদেশ নিরাপদ। হোয়াট এভার, যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সে আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতেই এনসিপি গঠিত হয়েছে। হ্যাঁ, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আপহোল্ড করার ক্ষেত্রে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা নিশ্চিত। কিন্তু ধর্মভিত্তিক দল না হওয়ার কারণে, তাকওয়া ভিত্তিক কার্যক্রম না থাকার কারণে চুরি, বাটপারি, নারীবাজি, সুযোগ পেলে চাঁদাবাজি, এগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখা সম্ভব হয়নি। এজন্য আমরা যে কথাটা বলি, নাহিদদের রাজনীতি সব ঠিক আছে, আমরা সাপোর্ট করি, কিন্তু আপনি যদি আদর্শ মানুষ, সৎ নেতৃত্ব তৈরি করতে চান, তাহলে আপনার মধ্যে ধর্মীয় ট্রেনিং লাগবে, আল্লাহর ভয় লাগবে, কোরআন হাদিসের প্রশিক্ষণ লাগবে, যেটা ইসলামী দলগুলোর মধ্যে আছে, এটা অন্য কোনো দলের মধ্যে নেই। এই জন্য চূড়ান্তভাবে আস্থা রাখা যায় শুধু তাদের উপর, সে জামাত হোক আর চরমনাই হোক আর এনসিপিও যদি ইসলামী দলগুলোর যে ম্যানিফেস্টো, যে তরবিয়ত সিস্টেম, কোরআন হাদিস ভিত্তিক কর্মী গঠন প্রক্রিয়া, এটা যদি হাতে নেয়, তাদের উপর আস্থা রাখা যায়। দেশের এই কঠিন পরিস্থিতিতে আরো ব্যাপকভাবে জামাত নির্ভর হয়ে পড়েছে ডক্টর ইউনূস সরকার। জামাতের প্রশংসায় পঞ্চমুখ ইউনূস সরকার। দর্শক, দুইটা দিক, রাজনীতি এতটা সরল নয়। ইসলামপন্থী হুজুর, আলেম ওলামা, পীর মাশায়েখ, তাদের ইন্টারনাল ডেকোরেশন, ইন্টারনাল হিসাব নিকাশ, আর সরকার, রাষ্ট্র, পলিটিক্যাল পার্টির ইন্টার রিলেশনস, এগুলো এক নয়। যেমন জামাতের মধ্যে দেখবেন তাদের বেশিরভাগই সরল, তাদের সম্পর্কগুলো সরল, তাদের ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এগুলো নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার হিসাব নিকাশের ঊর্ধ্বে। এটাই তাদের শেখানো হয়, এটাই তাদের শিখেছে, এবং এটাই ইসলাম। কিন্তু রাষ্ট্র, এটা যারা মুত্তাকি তাদের ক্ষেত্রে রাষ্ট্রের সাথে সম্পর্কটা এটা এভাবে সরল হয় না। রাষ্ট্রের সাথে ডিলিংটা সবসময় নিষ্ঠুর হয়, স্বার্থের ভিত্তিতে হয়। এই জন্য দেখবেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মহান সাহাবী রাষ্ট্র পরিচালনা করতে যে স্বজনপ্রীতি সহ নানান হিসাব নিকাশ উঠে এসেছে। আলী রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে যুদ্ধ হয়েছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয়েছে, ঝামেলা হয়েছে। রাষ্ট্র জিনিসটা অতি জটিল, সেখানে তাকওয়া কিংবা আল্লাহর সন্তুষ্টি, এইগুলো সংজ্ঞাটা একটু আলাদা। এখানে নিষ্ঠুরতা আছে। আপনি চিন্তা করেন যে কতটা নিষ্ঠুরতা থাকলে রাষ্ট্র ব্যবস্থা ডিলিংসটা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হতে পারে, কতটা নিষ্ঠুরতা থাকলে মুয়াবিয়া এবং আলীর মধ্যে যুদ্ধ হতে পারে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সাহাবীদের একটা অংশ দাঁড়িয়ে যেতে পারে, কতটা নিষ্ঠুর ব্যবস্থা হলে। যেই সাহাবীরা এক ভাই আরেক ভাইয়ের জন্য, আপনি আনসার মুহাজিরদের কাহিনী জানেন, স্ত্রীকে দিয়ে দিত যে আমার 2-3টে স্ত্রী আছে, তুমি মুহাজির মানুষ এসেছো, তোমার নাই, আমি একজনকে দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। এটা তখনকার সময় এটা অনেক কিছু। বর্তমান বাস্তবতার সাথে স্ত্রীকে দিয়ে দেওয়া বা এটা আপনার কাছে ফালতু মনে হবে, কিন্তু তখনকার সময়ে একজনের অনেক স্ত্রী থাকতো, তালাক দিয়ে দেওয়া যেত। এই জিনিসটা স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা ছিল। মানে এগুলো করতো তারা, কিন্তু তারা পরবর্তীতে যুদ্ধে জড়িয়েছে। ক্ষমতা এতটা নিষ্ঠুর বিষয়। অতএব যেমন আমিরে জামাতের চিকিৎসা বা নানান বিষয়ে কোন হুজুর, কোন ইসলামপন্থী যদি প্রশংসা করে, তার পক্ষে বলে, এটা এক জিনিস, বা তাকে গ্লোরিফাই করে, হুজুর মানুষ, আলেমদের মতো আলেমদের মহব্বত করেন, এটা এক। কিন্তু রাষ্ট্র যখন আমিরে জামাতের কোনো বিষয়কে গ্লোরিফাই করবেন, তাহলে বুঝবেন যে এর পেছনে স্বার্থ আছে। এত সরল নয় যে এমনি এমনি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ দোয়া দরুদ করে দিল। রাষ্ট্রের রাজনীতি এত সহজ নয়। এই ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, আলোচনা বুঝতে হবে। এই সরকারের অন্যতম প্রভাবশালী কর্তা ব্যক্তি, এই সরকারের
3-4 জন প্রভাবশালীর মধ্যে যদি ধরা হয়, তার মধ্যে একজন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলছেন জামাতের শৃঙ্খলা সততা সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত। ওরে বাবা, বিশাল কিছু। এত পাম জামাতকে কেন দিচ্ছে? তিনি কি আসলেই জামাতকে এত ভালো জানেন? বা ভালো জানলেও জামাত ভালো এটা আওয়ামী লীগে জানতো, কিন্তু এভাবে ভালো সার্টিফিকেট কি দেয় এমনি এমনি? কখনো না, এর পেছনে অনেক স্বার্থ আছে। রাষ্ট্রের একজন কর্তা ব্যক্তি, দায়িত্বশীল প্রেস সচিব, ওটা মন্ত্রী চাইতে বড় কিছু, ওই পদে থেকে যে জামাতের শৃঙ্খলা সততা সব রাজনৈতিক দল অনুসরণ করা উচিত, এই এত বড় সার্টিফিকেট কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া কেউ দিবে না। শিবিরের সাবেক সাথী আব্দুল কাদের মাহফুজ আলম শিবিরের সাবেক সাথী উপদেষ্টা হয়, এখন শিবিরকে চেনে না তার ক্ষমতার জন্য, তার ভবিষ্যৎ আত্মপ্রতিষ্ঠার জন্য। আর এই শফিকুল আলম, তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে 15 বছর আগে, তিনি আসলে কোনো শিবির করতেন না, তিনি জামাতকে এভাবে গ্লোরিফাই করবেন, এটা তো হতেই পারে না। যেখানে সরকারের উপদেষ্টাদের একটা অংশ জামাতকে দেখতে পারে না, আসিফ মাহফুজ জামাতকে ঠেকাতে মরণপণ চেষ্টা করছে, সেখানে শফিকুল আলম এত গ্লোরিফিকেশন কেন করছেন? এর কারণ হচ্ছে এই জুলাই সনদ, আগামী নির্বাচন, সংস্কার, জুলাই ঘোষণাপত্র সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে যে অস্থিতিশীলতার একটা ঝুঁকি আছে, এই জায়গায় সরকার টিকে থাকার জন্য ব্যাপকভাবে জামাত ইসলামী নির্ভর, জামাতের সমর্থন দরকার। এই জন্য জামাতের প্রশংসা করতে হবে, গ্লোরিফাই করতে হবে, এটি হচ্ছে বাস্তবতা। তো দর্শক, এই শফিকুল আলম কি বলেছে এটা আসলে অবাক করার মতো, যে জামাতের শৃঙ্খলা সততা সব রাজনৈতিক দল অনুসরণ করা উচিত। মানে কি, জামাতের পক্ষে দাওয়াতি কাজ করছেন? রিপোর্টে লিখতে পারবেন যে আমি দাওয়াতি কাজের জন্য এই কয়টা কথা বলেছি। রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের শৃঙ্খলা ও সততা সুনাম বজায় রেখেছে। অনেকেই দেখবেন যে খেপবে, বলবে যা সব দলের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নিজ ভেরিফাইড আইডিতে জামাতের আমিরকে নিয়ে একটি পোস্টে তিনি কথা বলেন। এই সময় জামাতের আমিরের নেতৃত্বের ভূয়সী ঘোষণা করেন প্রেস সচিব। জামাতের আমির বাংলাদেশে চিকিৎসা করে, ওপেন হার্ট সার্জারি করে যে প্রশংসা পেয়েছেন, ঠিক আছে, এটা প্রশংসা করা যায়, কিন্তু রাষ্ট্র দেখতে যাবে, ধন্যবাদ জানাবে, কিন্তু এইভাবে প্রশংসা করবে না কোনো বিশেষ স্বার্থ ছাড়া। আর যদি করো, সেটা শুধু আমিরে জামাতকে করবেন, টোটাল জামাত ইসলামীকে একদম আকাশে উঠিয়ে দেওয়া বিশেষ কোনো উদ্দেশ্য আছে, নইলে এটা করতেন না। তবে হ্যাঁ, জামাতকে পাম দেওয়ার জন্য হোক, এই পয়েন্টগুলো বলতে হচ্ছে, এটা জামাতের আরেক অর্জন। জামাতের এই দিকটা আসলে ভালোভাবে জামাত ব্র্যান্ডিং করতে পেরেছে, মার্কেটিং করতে পেরেছে বলে জামাতের প্রশংসা করতে হলে এখন এই পয়েন্টগুলো নিয়ে আসতে হয়। তো দর্শক, শুধু এইটা না, এই শফিকুল আলম শিবিরের প্রোগ্রামে গিয়েছেন, সাইমুমের ফিতা কেটে উদ্বোধন করেছেন শিবির নেতাদের সাথে। এইসব প্রোগ্রামে যে কেউ, এটা আসিফ মাহফুজও যেতে পারে শিবির বিদ্বেষী হলেও, কিন্তু সেখানে যে বয়ান হাজির করলেন, 71-এর চাইতেও 24-কে বড় করে দেখালেন, এবং শিবিরের ন্যারেটিভকে যেভাবে তিনি অ্যাপ্রিসিয়েট করলেন, এটা অনেকের গা জ্বলবে। এটা করার কথা না বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া। মানে জামাত শিবিরকে দরকার এখন সরকারের, অতএব তাদেরকে খুশি রাখার জন্য যা বলার, যা দরকার সেটা করছে, এটা হচ্ছে বাস্তবতা। আবার তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছিল, এই কথা বলা হয়েছে, এটারও তাৎপর্য আছে। এটা না বললেও তো পারতেন, এতদিন বলেন, এখন কেন বলছেন? মানে শিবিরকে পাম দেওয়া দরকার, শিবিরকে দরকার। কারণ বাংলাদেশে জামাত শিবির এই সরকারকে যদি সমর্থন করে, এই সরকার অনেক বড় বড় বিপদ থেকে অতীতের মতো বাঁচতে পারবে। কিন্তু এখন জামাত একটু আঙ্গুল বাঁকা করেছে, যার ফলে এখন জামাতকে খুশি করা দরকার। এতদিন জামাতকে খুশি করা ছাড়াই জামাতের সমর্থন পেত, এখন খুশি করা ছাড়া পাবে না, এটা মনে করছে তারা। শফিকুল আলম বলেন, হার্ট সার্জারি পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি, এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা হয়েছে। কি মহান ব্যক্তি! আসলে কি শফিকুল আলম এত সরল যে সালাত ও দোয়ায় তার জন্য দোয়া করবেন, বা এত মানে সিম্পল বিষয়টা না, এটা পলিটিক্যাল। তার এই যে সালাত দোয়া, এটা একদম স্বতঃস্ফূর্ত হুজুরদের মতো না, এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, মোটিভ আছে। শফিকুল আলম তিনি বলেন, গভীর অনিশ্চয়তার সময় তার শান্ত নেতৃত্ব সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে যুক্ত হওয়ার সদিচ্ছা বিশেষভাবে লক্ষণীয়। তার নেতৃত্বে জামাত অভ্যন্তরীণ শৃঙ্খলা সততার জন্য সুনাম বজায় রাখছে, যা শব্দের অনুসরণ করা উচিত। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই প্রার্থনাই করছি, তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছে, ইনশাল্লাহ এই পোস্টে উল্লেখ করেন। চমৎকার উদ্দেশ্য, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, জামাত সম্পর্কে যা বলেছেন এটা সত্য, তার উদ্দেশ্য যাই হোক। জুলাই ঘোষণাপত্রে কি থাকছে? জুলাই ঘোষণাপত্রে যা থাকছে সেটা একটা ঐতিহাসিক চমক। এর নানাবিধ তাৎপর্য রাজনীতিতে থাকবে। এক কথা যদি বলি যে 54 বছরের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন হয়ে যাবে। দর্শক, জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র কিন্তু এক নয়। জুলাই সনদে থাকবে সংস্কারের রূপরেখা, কি ঐক্যমত হয়েছে, কি ইত্যাদি ইত্যাদি। আর জুলাই ঘোষণাপত্র হচ্ছে আমাদের জুলাই বিপ্লব বা অভ্যুত্থান। এখন বিএনপি এটাকে অভ্যুত্থান কোন রকম বলে, বিপ্লব মানতে রাজি নয়, কিন্তু ঘোষণাপত্র যেহেতু হচ্ছে, এটা সামথিং মোর দেন অভ্যুত্থান। কারণ ছোটখাটো কোনো বিপ্লবের অভ্যুত্থানের ঘোষণাপত্র হয় না। ঘোষণাপত্র হচ্ছে আমাদের 71 টাইপ বা এই টাইপের কিছু।
এবং এতে নানান গোষ্ঠী লাভবান হবে, বিশেষ করে বাংলাদেশপন্থী সবাই। আর যারা বিভাজনের রাজনীতি করত, প্রতিপক্ষকে পাকিস্তানপন্থী ট্যাগ দিত, বা যারা ভারতপন্থী রাজনীতি করত, এদের রাজনীতি শেষ হয়ে যাবে। তো দর্শক, জুলাই ঘোষণাপত্রে কি থাকছে, কিছু আলামত বা কিছু বিষয় মাননীয় প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন। তা থেকে যেটা ধারণা করছি আমরা, এটা সবচেয়ে বেশি লাভবান হবে জামাত শিবির। কারণ বাংলাদেশের যে বর্তমান বন্দোবস্ত, যেটা 1971-এর একটা বিকৃত রূপ, 1971-এর একটা বিকৃত ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। বাস্তবতা হচ্ছে 1971-এ যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তারা এখন কেউই কার্যত জীবিত নেই। যারা এখন জামাত শিবির করছে তারা নতুন বাংলাদেশে জন্ম নেয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কেউ জীবিত থেকেও থাকে, যেমন এটিএম আজহারুল ইসলাম আছেন, হ্যাঁ তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন, কিন্তু 1971 সালের 16 ডিসেম্বরের পর 1 সেকেন্ডের জন্য তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন না। 1971 সালের 16 ডিসেম্বর পর থেকেই জামাতের সবাই বাংলাদেশপন্থী হয়ে গেছে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিছুদিন আগে বলেছেন যে একটা দেশ স্বাধীন হওয়ার পর কেউ সবাই স্বাধীন, তখন আর বিভাজন থাকে না, স্বাধীনতার বিপক্ষে বলতে কেউ থাকে না স্বাধীন হওয়ার পর। আর যেহেতু বাংলাদেশকে আর পাকিস্তান বানানো সম্ভব নয়, রিউনাইট করা সম্ভব নয়, দুই জার্মানি যেরকম একত্র হয়েছে এরকম কোনো বিষয় যেহেতু অকল্পনীয়, এ কারণে পাকিস্তানপন্থী বলতে কেউ নাই। কিন্তু তারপরও বাংলাদেশে জামাত শিবিরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখা হয়েছে। জামাত শিবির মানে স্বাধীনতা বিরোধী, তারা বৈধ দল হলেও অবৈধর মতো এক ধরনের সেকেন্ড ক্লাস ট্রিটমেন্ট পায়। বন্দোবস্তটাই হচ্ছে 71-এর একটা ভারতীয় ব্যাখ্যার উপর দাঁড়িয়ে। এখন যদি জুলাই ঘোষণাপত্র হয়, তাহলে 71-এর সেই বন্দোবস্ত, বিকৃত বন্দোবস্ত থাকছে না, 24 ভিত্তিক নতুন বন্দোবস্তের রাজনীতি হবে। আর 24-এর অন্যতম প্রধান সারির নায়ক জামাত, এটাকে স্বীকার করুক আর না করুক শিবির। কারণ হাসিনা পরাজিত শক্তি, জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, অন্য কাউকে নয়। আর জামাত গুপ্ত রাজনীতি করে, শিবির গুপ্ত রাজনীতি করে এই হাসিনার পতনের ব্যবস্থা করেছে। 9 দফা হাসিনার পতন পর্যন্ত আন্দোলন নিয়ে গেছে, এটা রিকগনাইজড। অতএব ঘোষণাপত্র হওয়া মানে পরবর্তী রাজনীতির মানদণ্ড, এটা রাজনৈতিক দলিল হচ্ছে এটা। আর 71 আছে, 71 সেটেল, 71 নিয়ে পক্ষ বিপক্ষের কিছু নেই। কিন্তু 24-এর বিপক্ষে আছে। 71-এর যারা বিপক্ষে ছিল, স্বাধীনতার বিপক্ষে, তারা এখন কেউ নেই। কিন্তু 24-এর বিপক্ষে যারা, তারা সবাই পালাতক এবং তারা সবাই আছে। অতএব যে কোনো ধরনের একটা সাইকেল আছে, চক্র আছে। তো 71 একটা চক্র শেষ করেছে। এখন 71 নিয়ে রাজনীতিতে জামাতকে তেমন ভুগতে হবে না, অনেকে ভোগানোর চেষ্টা করবে কিন্তু লাভ নেই। নতুন বাংলাদেশের রাজনৈতিক দলিল এখন জুলাই ঘোষণাপত্র। এই জায়গায় জামাতের জন্য একটা সুখবর যে তাদের জন্মবর্ষের স্টিগমা কাটবে। বিশেষ করে আজকের এই জেনজি যখন বড় হবে, তারা ওই 71 খাবে না। 71 নিয়ে কেউ কেউ খোঁচা দিবে, এনসিপি দিবে, কিন্তু এতে কোনো লাভ হবে না, কার্যকর ভাবে কেউ দিতে পারবে না। কারণ এনসিপি তো 71 ছিল না। আবার এনসিপির বেশিরভাগই সাবেক শিবির। আবার আপনি দেখবেন যে বিএনপি তো 71 ছিলই না, অতএব বিএনপিও চাইলে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারবে না, এগুলো মানে। অতএব 71 চ্যাপ্টার থাকবে, কিন্তু 71 নিয়ে প্রতিপক্ষকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখা, এটা থাকবে না। রাজনীতি হবে জুলাই ভিত্তিক। এবং জুলাইয়ের উপর যে সরকারে আসুক কোটি কোটি টাকা বাজেট করবে জুলাইকে কোমেমোরেট করার জন্য। জামাত আসলে করবে, অন্য কেউ আসলে করতে হবে, কারণ জুলাই ঘোষণাপত্র তাকে এটা বাধ্য করবে, রাষ্ট্রীয় মর্যাদা হবে। আর এই জিনিসটা জামাতকে আরো বেশি কমফোর্ট দিবে। তো জামাত এতদিন তাদের ওইভাবে পলিটিক্যাল ক্যাপিটাল ছিল না, তাদের ক্যাপিটাল ছিল শুধু ইসলামের কথা বলা, যে আমরা ইসলামী সমাজ নির্মাণ করব, ইসলাম কায়েম করব। কিন্তু আমরা 71-এর এই করেছি সেই করেছি, বাংলাদেশটা স্বাধীন করার ক্ষেত্রে আমাদের অবদান, এটা রাজনীতিতে দরকার। কারণ সবাই ইসলামের কথা বললে সবাই যে আসবে সেটা নয়। আর আপনাকে ক্ষমতায় আসলে যারা ইসলামী শাসন চায় না এদের সমর্থনীয় আসতে হবে। আর পিওর ইসলামপন্থী এটা 20-25% বেশি মানুষ কখনোই হবে না। বাকি যারা আপনাকে সমর্থন করবে তারা সমর্থন করবে বিভিন্ন কারণে। ওই কারণগুলো এতদিন জামাতের ছিল না। এতদিন জামাতের এজেন্ডা ছিল বা স্লোগান ছিল একটাই, যে ইসলাম। কিন্তু এখন জামাত আগামী দিনে, বা এখন এটা এস্টাবলিশড হতে আরো হয়তো সময় লাগবে, জুলাই সনদ হলো, জুলাই ঘোষণাপত্র হলো, দেখবেন যে 10-12-15 বছর পর জামাতের লোকজন বলতে পারবে যে আমরা তো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের নায়ক, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডার, এগুলো আমাদের লোক ছিল, শিবিরের ছেলেরা ছিল। সিস্টেমে হাসিনাকে বোকা বানিয়েছে, আমরা গোপন রাজনীতি করে নিষিদ্ধ হয়ে হাসিনাকে জয় বাংলা করেছি, অথবা আমাদের ভোট দাও। এবং এটা জাতির সামনে স্পষ্ট হয়েছে, 24 কারা ঘটিয়েছে। দিন যত যাচ্ছে আরো স্পষ্ট হচ্ছে। নাহিদ ইসলামরা কেউ কেউ খোঁচা দিচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। যত খোঁচাখুচি করছে শিবিরের অবদান তত বেশি প্রমাণিত হচ্ছে। এবং ওদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা প্রচার করছে যে না, এটা শিবির ছিল, এগুলো সব শিবির করেছে, আমাদের মধ্যে ঢুকে শিবির আমাদের জয় বাংলা করেছে। তো এগুলো তো এই আবার জুলাই সনদ হচ্ছে, জুলাই ঘোষণাপত্র হচ্ছে। এর মানে কি? চারদিক থেকে সবাই বলছে যে হাসিনাকে জয় বাংলা করেছে জামাত শিবির, আবার জুলাই ঘোষণাপত্র হচ্ছে, তাহলে আগামী নায়ক জামাত শিবির। তারা গর্বের সাথে এই জুলাইকে ধারণ করে তারা এটা বলতে পারবে, নিজেদেরকে রিলেট করতে পারবে রাজনীতিতে। ফেসিবাদী আচরণ কেউ করতে পারবে না। জামাত শিবির ইসলামপন্থীদের কেউ সেকেন্ড ক্লাস হিসেবে ট্রিট করতে পারবে না জুলাই ঘোষণাপত্রের ফলে।
এর মানে 54 বছরে 72 সংবিধান মুজিববাদী বাংলাদেশে যেটা হয়েছে, ইসলামপন্থী মানে সেকেন্ড ক্লাস সিটিজেন, না এটা আর চলবে না। জুলাই ঘোষণাপত্রের ফলে এটা উল্টে যাবে। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আগামী 5 আগস্ট মঙ্গলবার বিকেল 5টায় প্রধান উপদেষ্টা জাতির সামনে এটি উপস্থাপন করবেন বলে জানান তিনি। তবে ডিটেইলস কিন্তু বলা হয়নি। জানা গেছে ঘোষণাপত্রের খসড়া 26টি দফা রয়েছে, যার মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানের পটভূমি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা। এই যে গণঅভ্যুত্থানের পটভূমি, আর আসলে এটা আপনি ঘোষণাপত্র দিবেন আর ছোট একটা গণঅভ্যুত্থান বলবেন তা না, এটা বিপ্লবের চাইতে বড় কিছু হয়ে যায় ঘোষণাপত্র দিলে। ঘোষণাপত্র থাকে মুক্তিযুদ্ধের, বিপ্লবের, সবকিছু ঘোষণাপত্র থাকে না। তো এই জায়গায় 26টি দফায় কি আছে এখন আমরা জানতে পারিনি। তবে প্রেক্ষাপট যেহেতু আমাদের এই গণবিপ্লব বা গণঅভ্যুত্থান, এটা স্পষ্ট যে ইসলামপন্থীদের জন্য এটা সেফ এবং বৈষম্যহীন রাষ্ট্র। এর মানে এই যে বিভাজন ছিল এতদিন, রাজাকার অমুক তমুক, এগুলো আর থাকছে না। ইসলামপন্থী ডিমিন করা এগুলো আর থাকবে না। গত বছর আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা, এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে গঠন করা অন্তর্বর্তী সরকার, তারপরে কয়েকটি কমিশন, তার উপর ভিত্তি করে দফা দফা বৈঠক শেষে এটা চূড়ান্ত করা হয়েছে। এখানে একটা খুশির সংবাদ হচ্ছে, জুলাই সনদ নিয়ে ইখতিলাফ থাকলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে ইখতিলাফ নাই, এবং বিএনপিও স্পষ্টভাবে বলেছে তারা এটাকে সাংবিধানিক মর্যাদা দিবে, তো চতুর্থ তফসিলে ইনক্লুড করবে। এই যে সংবিধানে এটা ইনক্লুড করবে, এর মধ্য দিয়ে জামাত শিবির রাজনীতিতে একটা ক্যাপিটাল পেল, মারাত্মক একটা ক্যাপিটাল পেল।